ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি, মানে আমি যদি বলি যে 80-এর দশকের থেকে আমরা শৈশব থেকে কৈশোরে উঠছি, ওই সময় থেকে। আর 90-এর দশকে তো খুব শুনতাম যে বাংলাদেশের ক্ষমতা এবার কি আসছে, আওয়ামী লীগ না বিএনপি। আচ্ছা, আওয়ামী লীগ আসবে এই কারণে যে ইন্ডিয়ার সাপোর্ট আছে, আমেরিকারও সাপোর্ট আছে। আবার কেউ কেউ প্রশ্ন করতে আছে ইন্ডিয়া এটা চায়, আমেরিকা কি চায়। আবার যখন বিএনপি ক্ষমতায় আসবে এরকম এরকম একটা ভাব, তখনও বলা হতো যে আমেরিকা এবার বিএনপিরে চায়, আগের বার আওয়ামী লীগরে করছে, এবার বিএনপিরে চায়। আর ইন্ডিয়াও এবার বিএনপিরে চায়, তাহলে আর বিএনপিরে ঠেকায় কি। একটা সময় এসে গত আওয়ামী লীগ সরকারের নানান কিছু সমালোচনা যখন করতাম, তখনও আমি একটা জায়গায় সুখ পাইতাম, এটা আগে যেরকম সুখ পাইতাম এখনো বলি, সেটা হলো আমেরিকারে যখন বাংলাদেশ চ্যালেঞ্জ করা শুরু করলো, বলা শুরু করলো যে আমেরিকা বাংলাদেশে কি জন্য এত নাক গলায়, বা আমেরিকার এই মন্ত্রী মন্ত্রী এদেরকে ওই কানি সিকির মন্ত্রী বলা শুরু করলো, তখন আমি সুখ নিছি, একদম বলছি যে ঠিক আছে, ভালো আছে। এবং বাংলাদেশ আমেরিকারে পাত্তা দিবে না, আমেরিকারে পাত্তা না দিয়া এখন আবার যেরকম ইন্ডিয়ারে পাত্তা দিবে না, এতে সুখ না পাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ কি করতে গিয়া মাথা গুজা কইরা, মাথা নিচু কইরা সিদ্ধান্তের জন্য বসে থাকবে যে আমেরিকা কি করবে, ইন্ডিয়া কি করবে। তবে তবে মনে দিলে কষ্ট থাকলেও এই কথা সত্য যে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিবিদরা আমেরিকা এবং ইন্ডিয়ার বাইরে আসতে পারেনি। কিন্তু ওই যে যখন দেখি যে না, আমেরিকার প্রেসক্রিপশনের উপরে দাঁড়ায় থাকবে না, একটা গ্রুপ অত্যন্ত শক্তিশালী আন্তরিকভাবে দাঁড়িয়েছে, আবার ইন্ডিয়ার সমস্ত প্রেসক্রিপশনের উপরে দাঁড়াবে না, সেটা দাঁড়িয়েছে। সম্পর্ক যেটা হয় একদম বেসিক সম্পর্ক, দুই প্রতিবেশীর মধ্যে যেরকম ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে আছে সেরকম হবে, কেউ কাউকে নিয়ন্ত্রণ করার মতো না, তখন জিনিসটা সুখ দেয়। এবার আসেন লেজে পাড়া দিয়ে ঝগড়া করা। লেজে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য বাংলাদেশ এবং ইন্ডিয়ায় বেশ কিছু লোক বসে আছে। তাই ওরা মুখ্যম সময় বুঝে নিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যখন এই আওয়ামী লীগের পট পরিবর্তনের সময়টা, সেই পট পরিবর্তনের সময় প্রথম আমি যদি বলি, প্রথম হচ্ছে শেখ হাসিনা চলে যাওয়াটা ইন্ডিয়ার একটা বড় অংশ তারা ভালোভাবে নিতে পারেনি। এইটা যখন ডক্টর ইউনূস সরকারের একটা বড় অংশ বুঝতে পেরেছে, তারাও পদে পদে যে দাঁড়াও, তোমাদেরকে শান্তিতে ঘুমাইতে দিব না, এবং উপদেষ্টাদের মধ্যেও ফেসবুকে লেখালেখি শুরু করছে একটা কূটনৈতিক যুদ্ধ। এবং কূটনৈতিক যুদ্ধটা দিনকে দিন একের পর এক এইটা বড় বেশি বাড়ছে কিনা আপনারা নিজেরা বিবেচনা করবেন। এবং এটা এখন চোখে পড়ার মতো। আগে মনে হইতো, তারা মুখে মুখে বলে, ইন্ডিয়া বলে বাংলাদেশ বলে, হ্যাঁ সমতার ভিত্তিতে সম্পর্ক চাই, ভালো সম্পর্ক চাই, প্রতিনিয়ত ইন্ডিয়া বলে বাংলাদেশ বলে, আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ হবে না, আমরা খুব শান্তিতে থাকতে চাই, প্রতিবেশী মর্যাদা দিতে চাই, মর্যাদা রাখতে চাই, এরকম নানান মিষ্টি কথার মধ্যে দিয়ে একটু সুযোগ পাইলে একে অন্যকে বাস দেওয়ার জন্য প্রস্তুত কিনা বাংলাদেশ একটা ছোট্ট বাস দেওয়ার চেষ্টা করেছে। এর আগের দিন, আমি কথা বলছি 18 ফেব্রুয়ারি 2000 তার আগের দিন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বলতে পারেন আংশিক সাম্প্রদায়িক দাঙ্গা, মানে সেখানে মুসলিম ওয়াকফ আইন নিয়ে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে সেখানে সহিংসতা হয়েছে। সেই সব নিয়ে বাংলাদেশ বলেছে তোমাদের দেশে মুসলমানরা যেন শান্তিতে থাকে, নিরাপদ থাকে। এই কথার একটা তীব্র প্রতিক্রিয়া দিয়েছে ইন্ডিয়া মোটামুটি বলতে পারেন যে তারা পাত্তা দেয় নাই, বা অথবা সচরাচর এই গভর্নমেন্টের যে কোনো কিছুতে তারা যেরকম রিয়েকশন করে এটারে গ্রাহ্য করতে চায়নি, অথবা জিনিসটা পছন্দ করতে পারেনি, এরকম একটা জায়গায় গেছে। ভেতরের কথাগুলো আরো একটু ভিন্ন রকম। একটুখানি যদি নজর দেই, খবরটা হচ্ছে এরকম যে আপনার ইন্ডিয়ার এবং তারা এটা নিজেরা ব্যাখ্যা দিয়েছে, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান ভারতের। প্রত্যাখ্যান কূটনৈতিক শব্দ, কিন্তু আপনারা জানেন যে এটার অর্থ কি দাঁড়াতে পারে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল এর আগের দিনে তিনি কথা বলেন অনভিপ্রেত মন্তব্য না দিয়ে বাংলাদেশের বরং নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দিক। গতকালকে আলোচনা আমি বলেছি, দুই দেশের কামড়াই নেই, তারা ঘুমায় টোমায়, যারা ওই যে বললাম কিছু লোকজন একে অন্যের লেজে পাড়া দেওয়ার লেগা, গায়ে পড়ে ঝগড়া করার জন্য, এদের কাজটাই হলো দুই দেশের সাম্প্রদায়িক নিয়ে পড়ে রয়েছে, যে এই দুই দেশে আর কোনো সমস্যা নেই, এদের বন্ধুত্বের আর কোনো বেজ নাই, শুধুমাত্র এই ধর্মভিত্তিক বেজ, এরকম একটা বিষয় মাথায় নিয়ে পড়েই আছে। শুক্রবার গণমাধ্যমের প্রশ্নের জবাবে জয়সওয়াল এটা বলছেন। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তার এই বক্তব্য তুলে ধরা হবে। জয়সওয়াল বলেন, আমরা নিশ্চয়ই বাংলাদেশে এটার প্রতিক্রিয়া ইন্ডিয়ান সাংবাদিকরা এবং ইন্ডিয়ান মানুষ জানতে চেয়েছে। আমরা পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের বক্তব্য প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চলমান নিপীড়ন নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা টানার বিষয়টি প্রায় প্রকাশ্য কপট অপচেষ্টা। ভারত বলছে যে বাংলাদেশ প্রকাশ্য এবং কপট অপচেষ্টা করছে। নিশ্চয়ই বাংলাদেশের দিক থেকে একটা রিয়াকশন এখানে আসবে। সংখ্যালঘু নির্যাতনের অভিযুক্ত ব্যক্তিরা এখনো সেখানে অবাধে ঘুরে বেড়াচ্ছেন।
বাংলাদেশকে আবার অভিযুক্ত করা হচ্ছে। জয়সওয়াল বলছেন অনভিপ্রেত মন্তব্য না করে, অনভিপ্রেত মন্তব্য না করে এবং নৈতিকতার আশ্রয় না নিয়ে বাংলাদেশ বরং নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগী হোক। আচ্ছা, তারপর একটু আছে, এর আগে গত বৃহস্পতিবার ব্যাকগ্রাউন্ডটা টানা হয়েছে যেটা আমি আপনাদেরকে বললাম। আদতে বিষয় হচ্ছে কি, যে সবসময় বলে আসছি, দেখেন শুধু ধর্মকে যদি রাজনীতিতে ব্যবহার না হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে এবং দুই দেশের আমজনতার মধ্যে কোনো আসলে ওইরকম কোনো বিষয় আসলে নাই যে ক্ষণে ক্ষণে প্রতি পদে পদে এখানে ডক্টর ইউনূস সরকার আসুক না যে আসুক সে আসুক, যে ডেস্টিনির এই লোক নাকি একটা আম আদমি পার্টি করছে। আজকে ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে আমের চারা লাগায়, হাজার হাজার আমের চারা লাগায় পাহাড়ের মানুষের নিঃস্ব শান্ত কইরা দিয়া বাংলাদেশের বহু লোকজনের টেকনিকের নামে একটা অদ্ভুত ব্যবসা বুঝায়া হাজার হাজার কোটি টাকা নিয়ে এক লোক এখন আম আদমি পার্টি করে। এই টাইপের লোকজন রাজনীতিতে না থেকে, মানে রাজনীতির নামে এসব ঘুরট মোগলাই না খাওয়া যদি ধর্মরে রাজনীতির বাইরে রাখা যেত তাহলে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে এত প্রবলেম হইতো না, এবং এইটা ধরে তৃতীয় কোনো দেশ এসেও এখানে নাক গলানোর চেষ্টা করতো না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।